যা বলবো সত্য বলবো, সত্য কথাই কষ্ট কিসের। একেবারে যেভাবে আমরা দেখেছি দিল্লিতে সিজেপির যে আন্দোলন, গোটা দেশ জুড়ে উত্তাল পরিস্থিতি নিট পেপার লিক নিয়ে, এবং সেখানে বেশ কিছু অশান্তি, এবং তা নিয়ে কিন্তু সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ। এবং সেই ঘটনায় আমরা দেখেছি দিল্লির পাশাপাশি আমাদের কলকাতা ধর্মতলা, সেখানেও অশান্তি, সাংবাদিকদের উপরে আক্রমণ, তার নিন্দা আমরা সকলেই করেছি। এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী যেমনটা বলেছিলেন, এই ঘটনায় গুন্ডা দমন আইন প্রয়োগ করা হবে। এবং দেখা যাচ্ছে শুক্রবারের ঘটনা এবং তারপর শনিবারের মধ্যে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যেই প্রায় 14 জন গ্রেপ্তার। এবং এই বিষয়টা সামনে আসতেই দেখা যাচ্ছে ঠিক একইভাবে যেভাবে দীর্ঘ কয়েক বছর ধরেই সংবাদ মাধ্যমের একটা অংশ বা মেনস্ট্রিম মিডিয়ার বেশ কিছু চ্যানেল তারা একটা বিভাজন, একটা ঘৃণা ছড়ানোর চেষ্টা করেছে, আবারও তারা কিন্তু সেই মাঠে নেমে পড়ে সেই একই একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে। একদিকে যারা এই অশান্তি করলো, অর্থাৎ সাংবাদিকদের ওপর নিগ্রহের ঘটনা ঘটালো, তারা কেউ ছাত্র নয়। আর দ্বিতীয়, যারা এই অশান্তি বা এইরকম গুন্ডাগিরি করছে, তারা একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ। ঠিক যেমনটা মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন যে এই ঘটনা যারা করেছে তারা শুক্রবারীরা। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের নিন্দা করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলছেন, শুক্রবার নিয়ে যদি এত সমস্যা হয় তাহলে বলবো নতুন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে, অর্থাৎ সংশোধনী আইন নিয়ে এসে সপ্তাহে 7 দিন থেকে শুক্রবারকে বাদ দেওয়া হোক। কারণ শুক্রবার নিয়ে যদি সমস্যা হয় তাহলে আইন আছে, আইন নিয়ে এসে সেটাকে বাদ দিয়ে দেওয়া হোক সপ্তাহের 7 দিন থেকে একদিন, এমনটাই তিনি আবেদন করেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে এই যে প্রতিবাদ মিছিল হলো, সেখানে উদ্যোক্তারা ছিলেন বামেদের ছাত্র সংগঠন, সিজেপি, এই সমস্ত সংগঠনগুলো। সেখানে দেখা যাচ্ছে দোষ দেওয়া হচ্ছে শুক্রবারীদের, একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষদের। তাহলে শুক্রবারটাকেই বাদ দিয়ে দাও, তাহলে না থাকবে বাস, না বাজবে বাঁশুরি। এমনটাই বলেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। শুক্রবার দিন বিশেষ দিন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন না শুক্রবার সব ছাড় আছে, ওই শুক্রবারের লোকেরাই করেছে। চিহ্নিত করেছি, মার্ক করেছি। এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই। আগের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি এখানে হেরেছেন, তিনি বারবার বলেন না শুক্রবার তো ওরা একটু করবে, তাই আজকে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। আমি আপনাকে বলি, সব ছাড়ুন। শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে। কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। দেখুন, ব্যাপারটা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী শুক্রবার নিয়ে অনেক সময় বিভ্রান্ত তৈরি করেছেন। বর্তমান মুখ্যমন্ত্রী সেই শুক্রবার নিয়ে আবার নতুন করে তিনি শব্দ প্রয়োগ করলেন। আমার একদম স্পেসিফিক মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, যদি কোনো অ্যামেন্ডমেন্ট থাকে, যদি কোনো সংশোধনী রাখার জায়গা থাকে, অ্যামেন্ডমেন্ট করে শুক্রবার থেকে আপনারা বাদ দিয়ে দিন। মিছিলটা রাখলো কারা, প্রতিবাদ করলো কারা আসলো, কিন্তু একটা বারকে কেন্দ্র করে একটা বিশেষ ধর্মকে টার্গেট করা হচ্ছে, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। এই দিল্লিতে যখন আন্দোলন শুরু হয় সিজেপি, অর্থাৎ ককরোচ জনতা পার্টির, সেখানেই কিন্তু যেভাবে তারা এতদিন ধরে বিভাজন করে আসছিল এবং তার পাশাপাশি যেভাবে তারা একটা ঘৃণা ছড়াচ্ছিল, তার প্রতিবাদে কিন্তু দেখা গেছে বিভিন্ন যে ছাত্র সমাজ, তারা কিন্তু বিভিন্ন জায়গাতেই মূল স্রোতের যারা সংবাদ মাধ্যমের চ্যানেলের সংবাদকর্মী রয়েছেন তাদেরকে দেখে গো ব্যাক স্লোগান থেকে শুরু করে লুজার, খুব একেবারে অপমানজনক যেগুলো একেবারে করা যায় না একটা সংবাদ মাধ্যমের কর্মীর সঙ্গে, সেইগুলো তারা করেছেন। কিন্তু নিউজ পোর্টালে যারা রয়েছেন, ডিজিটাল মিডিয়ায় রয়েছেন, আমরা দেখেছি 50 থেকে শুরু করে আরও বেশি সংখ্যক যারা ডিজিটাল মিডিয়ায় কাজ করেন, তারা কিন্তু নির্দ্বিধায় যন্ত্র মতর থেকে শুরু করে কলকাতাতেও কাজ করে। তাদের বিরুদ্ধে সেরকম কিন্তু ক্ষোভ, রাগ বা জনরস দেখা যায়নি যুব সমাজের মধ্যে। কিন্তু কেন মেনস্ট্রিম বা এই যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে তাদের বিরুদ্ধে এত ক্ষোভ? আপনাদের বেশ কয়েকটা ক্লিপ দেখাবো, যেটা বলা হচ্ছে ধর্মতলায় যে সাংবাদিকদেরকে নিগ্রহ করা হয়েছে, কিন্তু এই যে জনরস বা এই যে তাদের উপর আক্রমণটা কেন হলো সেটাও কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। দেখা যাচ্ছে বেশ কয়েকটি ক্লিপ সামনে এসছে, সেখান থেকে ইচ্ছাকৃতভাবে বলা যেতে পারে উস্কানি দেওয়া হচ্ছে। দেখুন, প্রথমে একটি ভিডিও আপনাদেরকে দেখাই। হঠাৎ এই মুহূর্তে ভাই সামনে আসো, তুমি ডায়লগ দিচ্ছিলে, আসো না, ডায়লগ দিচ্ছি। আরে ডায়লগ দিচ্ছিলে তো, আসো না, কথা বলি, একটু কথা বলি। তুমি কোন নিট পরীক্ষা দিয়েছো?
কোন নিট পরীক্ষা দিচ্ছে? এরকম ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিচ্ছে, এরকম ধাক্কা দিচ্ছে। আমি এটাই বুঝতে পারছি না আজকের দিনে দাঁড়িয়ে আজ তাক বাংলার দর্শকদের দেখাচ্ছি যে কিভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ ভালো লাগছে। যে ক্লিপটা আপনারা দেখলেন সেটা আপনারা বুঝতেই পারছেন কোন চ্যানেলের, এবং সেই চ্যানেলের সাংবাদিক এত সবাই আন্দোলনে রয়েছে বা মিছিলে হাঁটছে, তার মধ্যে কিন্তু তার পছন্দ হলো দাড়িওয়ালা যে রয়েছে, পাঞ্জাবি পরে রয়েছে, তাকে প্রশ্ন করতে হবে। এবং তার প্রশ্ন করতে যাওয়ার আগে যে একটা যেভাবে সাংবাদিকরা সাধারণভাবে আমরা করে থাকি, একটু শুনবেন বা এটি কী বলবেন মিছিল, সেই রকম না করে কার্যত একটা টোন, যে টোনে তিনি ডাকছেন ওই ব্যক্তিকে, শোনো দেখি তুমি কোন নিট পরীক্ষার্থী, স্বাভাবিকভাবেই একটা উস্কানি, মানে যে কেউ স্বাভাবিকভাবেই কিন্তু রেগে যাবেন। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তিকে উনি ডাকছেন তিনি সাধারণভাবে তিনি কথাই বলতে চাইছেন না, তার কারণ হচ্ছে তারা সেই চ্যানেলকে হয়তো পছন্দ করেন না, এড়িয়ে যাচ্ছেন। কিন্তু দেখা যাচ্ছে সাংবাদিক আসুন আপনি কোন নিট পরীক্ষার্থী দেখি, এই সমস্ত কথাগুলো বলছেন স্বাভাবিকভাবেই। তারপর দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি হলো, সেখানে কিন্তু যারা রয়েছেন আরও সব যারা আন্দোলনে ছিলেন তারা সবাই মিলে কিন্তু ঝাঁপিয়ে পড়ে এবার স্লোগানিং শুরু করলেন। তো স্বাভাবিকভাবেই কারা প্রথমে সিন ক্রিয়েট করছে বা উস্কানি দিচ্ছে এখান থেকেই স্পষ্ট। এবং অন্যদিকে দেখতে পাচ্ছি আরেকটি আপনাদেরকে ভিডিও ক্লিপ দেখাবো, যখন দেখা যাচ্ছে এই ঘটনা ঘটছে তার আগে কিন্তু এই যে সিজেপির যে আন্দোলন, সেখানে দেখা যাচ্ছে তাদের যে আন্দোলন সেটা কেন সরকার কড়া পদক্ষেপ নিচ্ছে না তাদের বিরুদ্ধে, সেই প্রশ্ন করতে গিয়ে আরও একটি মেনস্ট্রিম মিডিয়া চ্যানেলের সাংবাদিক, একদম বয়স্ক এবং সিনিয়র সাংবাদিক আমরা বলতে পারি, তিনি যেভাবে প্রশ্ন করছেন দিলীপ ঘোষকে যে সরকারি কেন কড়া পদক্ষেপ দিচ্ছে না, সেই ক্লিপটি একবার আপনারা দেখুন। একটা দেশকে ভাগ করার যে চেষ্টা গত 3 দিন ধরে দিল্লিতে চলছে, এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছেন। আমরা প্রত্যেকে দেখেছি পাকিস্তান বা ইন্দোনেশিয়াতে কিভাবে ছাত্র আন্দোলন দমন করা হয়েছে, রাস্তায় লাশ বিছানো ছিল একটা দেড়শো, সেখানে এখনো পর্যন্ত কোনো রকম কোনো কড়া পদক্ষেপ না নেওয়ায় ক্রমশ কিন্তু পেয়ে বসছে সবাই। অর্থাৎ এই সাংবাদিকের যে প্রশ্ন ধরন, সেখান থেকে আপনারা স্পষ্ট হচ্ছেন যে কিভাবে এই যে সিজেপির আন্দোলন, সেই আন্দোলনকে রুখতে সরকার কেন পদক্ষেপ নিচ্ছে না। তারা নাকি এই আন্দোলনটা করছেন দেশ ভাগ করার জন্য, মানে যারা আন্দোলন করছেন নিট পেপার লিক কেন হলো, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, সেই দাবিগুলোকে নিয়ে আন্দোলন হচ্ছে। অথচ সাংবাদিক প্রশ্ন শুরুতেই বলছেন যে দিল্লিতে দেশ ভাগের জন্য আন্দোলন হচ্ছে, সেখানে অন্যান্য দেশে যখন এইরকম আন্দোলন হয়েছিল সেখানে লাশের ওপর লাশ ফেলে দেওয়া হয়েছিল ছাত্র যুবদের, কেন সরকার এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, যার ফলে তো তারা পেয়ে বসছে। এইরকম একটা প্রশ্ন একজন সাংবাদিক করছেন। এই প্রশ্নটা থেকে আপনাদের কি মনে হয়, মানে উনি কি উস্কানি দিচ্ছেন না বা ঘৃণা ছড়াচ্ছেন না? এবং যদি দেশভাগ করাই তাদের উদ্দেশ্য হতো, তাহলে কেন কেন্দ্র সরকার এই যে পদক্ষেপ দেখা গেল যে দাবি তাদের ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সেই পদত্যাগ তো তিনি করলেন, তাহলে পদত্যাগ করা তো দরকার ছিল না। যদি দেশভাগ করে তাদের হতো, তাহলে তারা তো আর এই যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন প্রত্যাহার করতো না, যন্তর মন্তর থেকে তারা আজকে উঠে যেত না। তাহলে এভাবেই কিন্তু দেখা যাচ্ছে দেশের যারা মূল স্রোতের মেন স্ট্রিমে যারা কাজ করছেন, বেশ কিছু চ্যানেল, সমস্ত চ্যানেল নয় আমি আবারও বলছি, তারা কিন্তু এভাবেই একটা দেশ জুড়ে বিভাজন, ঘৃণা, একটা মানে মানুষের মনে একটা বিষ কিন্তু রোপণ করছে এই সমস্ত মেন স্ট্রিম মিডিয়ার বেশ কিছু সাংবাদিক। এই চ্যানেলেরই একজন স্টুডিওর অ্যাঙ্কার, নিউজ অ্যাঙ্কার, তিনি যেভাবে খবর পরিবেশন করছেন, যা বলিব সত্যি বলিব, সত্য কথায় কষ্ট কিসের। না না, আমরা বলছি না যে সমস্ত মুসলিমরাই ক্রিমিনাল, কিন্তু যত ক্রিমিনাল ধরা পড়ে তাদের নামগুলো সব মুসলিম কেন, এই প্রশ্ন তিনি করছেন। এই নামগুলো বারবার কেন বলুন তো নির্দিষ্ট সম্প্রদায়েরই আসে? এটা তো ফ্যাক্ট। এই কথাটা আবার বলতে হচ্ছে। সব মুসলিম ক্রিমিনাল নয়, কিন্তু বেশিরভাগ ক্রিমিনালের নাম মুসলিম কেন? এটা ফ্যাক্ট। যতগুলো নাম দেখুন, সব কটা ওই একটা সম্প্রদায়ের। কেন? এই ফ্যাক্টটাকে আমরা অস্বীকার করে তো থাকতে পারবো না, তাহলে সত্যিটা জেনেও চোখ বন্ধ করে থাকা। আবার এই ফ্যাক্টটাকে ডিফেন্ড করাও যাচ্ছে না, সত্যি যাচ্ছে না।
যিনি করবেন তিনি জোর করে কিছু ভুল তত্ত্ব খাড়া করবেন। কেন বলুন তো এটা হচ্ছে? দেখুন, পাথরবাজি বন্ধ, এখন নিয়ম মেনে চলতে হচ্ছে। জোরে লাউডস্পিকার চলবে না, প্রকাশ্যে পশু বলি দেওয়া যাবে না। এই যে সমস্ত নিয়মের বেড়াজালে বাঁধা হচ্ছে, এখন হেলমেট পরতে হচ্ছে। সিগন্যালে হুশহাস খোলা থাকলেও গাড়ি নিয়ে পেরোনো যাচ্ছে না উইদাউট হেলমেট, নিয়মের বেড়াজালে আটকে পড়ছেন। সেই রাগটা প্রকাশ করার কি এটাই মোক্ষম সুযোগ ছিল? আরশোলাদের পেছনে আড়ালে দাঁড়িয়ে পড়ো, তারপর চিৎকার করো, মারো, ধরো, তাই না? সত্যিকারের ছাত্রদের নির্দিষ্ট কোনো সংবাদ মাধ্যমের উপর কোনো রাগ নেই, ওদের আছে। অর্থাৎ সাংবাদিকদের উপরে হামলা বা এই যে অশান্তি, এটা নাকি ওরা করছে, এবং কেন করছে সেটাও তিনি ব্যাখ্যা করে বলছেন। যেভাবে লাউড স্পিকার বন্ধ, যেভাবে পশু হত্যা করা যাবে না প্রকাশ্যে, যেভাবে হেলমেট পরতে হচ্ছে, যেভাবে এই সমস্ত যে একেবারে আইনের বেড়াজালে, মানে তার বক্তব্য যে সংখ্যালঘু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, তারা আইন খুব একটা মানেন না, এটা তিনি বলতে চাইছেন, বা তার এই খবর পরিবেশনের মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে সেই কারণেই তাদেরকে এখনো বেড়াজালে বেঁধে দেওয়া হচ্ছে। সেই রাগ, সেই ক্ষোভ থেকে তারা এইভাবেই আরশোলাদের ভিড়ে মিশে গিয়ে এই সমস্ত অশান্তি বা এই সমস্ত সাংবাদিকদের উপর টার্গেট করে তাদের উপরে আক্রমণ করছে, কারণ তারা সত্যিটা তুলে ধরছে। ম্যাডাম, আপনি নিশ্চয়ই অনেক বহুবার আপনি দিল্লিতে গেছেন, ইন্ডিয়া গেট রয়েছে, সেই ইন্ডিয়া গেটে আপনি দেখবেন অধিকাংশ যে শহীদদের নাম লেখা রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগটাই কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষের নাম লেখেছে। কেন জানেন? কারণ হচ্ছে দেশের জন্য আন্দোলন, দেশের জন্য লড়াই করতে গিয়ে তাদের জীবন গিয়েছে, সেই কারণে শহীদদের নাম আপনি ইন্ডিয়া গেটে বেশি সংখ্যক বা অধিকাংশ দেখতে পাবেন। ঠিক একইভাবে বিভিন্ন জায়গাতেই যখন দেশের আন্দোলন বা প্রতিবাদ হয়, সেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষজন স্বাভাবিকভাবেই তারা আন্দোলনে নামেন এবং স্বাভাবিকভাবেই তাদেরকে কেস খেতে হয়। আসলে এইভাবে কিন্তু বিভাজন করা যায় না। যতই আপনারা একটা ন্যারেটিভ সেট করতে চান, বা যতই আপনারা এইরকমভাবে খবর পরিবেশনের মধ্যে দেশ জুড়ে ঘৃণা বা একটা বিভাজন বা একটা সম্প্রদায়কে দেশদ্রোহী তকমা লাগানোর চেষ্টা করুন, সাধারণ মানুষ কিন্তু বুঝে গেছে, যুব সমাজ বুঝে গেছে, ছাত্র সমাজ বুঝে গেছে যে এইভাবে আর এই ন্যারেটিভ বা এই এস্টাবলিশমেন্ট যেটা আপনারা করতে চাইছেন সেটা কিন্তু আর করা যাবে না। মানুষ কোনটা আসল, কোনটা সত্য খবর বা কোনটা একেবারে প্রকৃত খবর, সেটা কিন্তু মানুষ এখন ভরসা করছে শুধুমাত্র ডিজিটাল মিডিয়ার ওপর। যারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছেন, অনেকে মেন স্ট্রিম ছেড়ে চলে এসছেন, এইভাবে ইউটিউব, ফেসবুকের মাধ্যমে খবর পরিবেশন করছেন। এখন মানুষ এই কারণে, আপনাদের এই বিভাজন, ঘৃণা ছড়ানোর কারণেই তারা কিন্তু এখন ভরসা করছেন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটারদের ওপর, এবং যার কারণেই আপনারা এইভাবেই আস্তে আস্তে জনরোষের মুখে পড়ছেন। কিন্তু যে ন্যারেটিভ আপনারা সেট করতে চাইছেন যে ছাত্র আন্দোলনে নিট পরীক্ষার্থী ছাড়া যারা আন্দোলনে নেমেছিল তারা কেউ ছাত্র যুব নয় বা নিট পরীক্ষার্থী নয়, তারা তার মানে আন্দোলন করতে পারে না, এটা কিন্তু ভুল একটা স্ট্যাবলিশমেন্ট করার আপনারা চেষ্টা করছেন, যেটা মানুষ কিন্তু খাচ্ছে না। কারণ আরজি করার সময় আমরা দেখেছি শুধুমাত্র আরজি করে যে মহিলা চিকিৎসকের মৃত্যু হয়েছিল, ধর্ষণ হয়েছিল বলে অভিযোগ করেছিল, সেখানে শুধুমাত্র আরজি করে ডাক্তাররা পথে নেমেছিলেন তা নয়, শুধুমাত্র মহিলা চিকিৎসক এরকম ঘটনা ঘটেছে বলে তার সঙ্গে শুধুমাত্র মহিলারাই পথে নেমেছিল তা নয়, সেখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষ নয়, গোটা দেশ জুড়ে মানুষ কিন্তু, সর্বস্তরের মানুষ, সর্ব সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু পথে নেমে আন্দোলন করেছিল। তখন তো কেউ প্রশ্ন করেনি যে আপনারা কেউ তো ধর্ষিত হননি বা কেউ তো ধর্ষণের শিকার হননি, আপনারা কেন পথে নেমেছেন? আসলে যে ন্যারেটিভ আপনারা করে এসছেন, মানুষ কিন্তু এখন আর সেই ন্যারেটিভ খাচ্ছে না, এবং আপনাদের প্রতি যে ভরসা সেটা কিন্তু হারিয়ে ফেলেছে, যার কারণেই এইরকম ভাবে জনরোষের মুখে আপনাদের পড়তে হচ্ছে। যার কারণে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে সকলের ভরসা কিন্তু ডিজিটাল মিডিয়া। মানুষজন কিন্তু এখন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম যারা করছেন, যারা মেন স্ট্রিমে একসময় কাজ করতেন, তারা এখন ছেড়ে নিজস্ব ইউটিউব এবং ফেসবুক করেছেন, দেখা যাচ্ছে মানুষ সেখানে চলে আসছেন তাদের ভিডিওগুলো দেখার জন্য, কিন্তু মেন স্ট্রিম বা টিভি চ্যানেল তারা দেখতে চাইছেন না। এই কারণেই এই যে ঘৃণা, এই যে বিদ্বেষ, এই যে একটা বিভাজন করা, সেটা কিন্তু এখনও মেন স্ট্রিম মিডিয়া করে আসছে, এবং যার ফলেই মানুষ কিন্তু ভরসা হারাচ্ছে মূল স্রোতের সংবাদ মাধ্যমের প্রতি। তো আপনারা কি বলবেন বিষয় নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফলে।